নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বৃদ্ধি ও বিকাশ টপিক থেকে এই ভিডিওতে 40 কোয়েশ্চেন্স কভার করার চেষ্টা করেছি। আমি পূর্বে বৃদ্ধি ও বিকাশ টপিক থেকে 3টি ভিডিও আপলোড করেছিলাম, এখানের মধ্যে 60 কোয়েশ্চেন কভার করা আছে। আপনারা যারা ওই পূর্বের 3টি ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই 100 বৃদ্ধি ও বিকাশ টপিক থেকে এই 100 কোয়েশ্চেন পড়লে প্লাস আপনাদের কাছে যা মেটেরিয়ালস আছে আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, আপনাদেরকে আর এক্সট্রা কিছুই পড়তে হবে না। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথম কোয়েশ্চেন যেখানে বলা আছে 61 নম্বর, পূর্ণতা প্রাপ্তি বা পরিণমন হলো এক ধরনের বিকাশ, উক্তিটি কে করেছেন? তো মনে রাখবেন, পূর্ণতা প্রাপ্তি বা পরিণমন হলো এক ধরনের বিকাশ, এই উক্তিটি করেছিলেন কিন্তু স্কিনার। তারপর 62 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে সূচক দ্বারা পরিমাপ করা যায়। তো মনে রাখবেন, সূচক দ্বারা কিন্তু আমরা সাধারণত বৃদ্ধিকেই পরিমাপ করতে পারি, যে কোনো একটা সূচকে কিন্তু বৃদ্ধিকেই পরিমাপ করা যায়, আর বিকাশকে সূচক দ্বারা পরিমাপ করা যায় না। 63 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে মানব শিশুর আচরণ দ্বারা তথা বৈশিষ্ট্যের সময় ভিত্তিক পরিমাণগত পরিবর্তনকে কি বলে? মানব শিশুর আচরণ দ্বারা তথা বৈশিষ্ট্যের সময় ভিত্তিক পরিমাণগত পরিবর্তনকে কি বলে? আমরা জানি সাধারণত বৃদ্ধিকে পরিমাপ করা যায়, ঠিক আছে, বৃদ্ধিকে পরিমাপ করা যায়, আর বিকাশ যেটা সেটা পর্যবেক্ষণযোগ্য। তো সেটা কি হবে? সেটার সঠিক আনসার হয়ে যাবে বৃদ্ধি। বৃদ্ধিকে পরিমাণ যখনই থাকবে সেটা হয়ে যাবে কিন্তু বৃদ্ধি। বৃদ্ধিকে আমরা যেমন সূচকের অঙ্কে প্রকাশ করতে পারি, সেরূপ আমরা পরিমাণ করতেও পারি। তো সেই হিসাবে আমাদের আনসারের সঠিক আনসার হবে বৃদ্ধি। তারপর 64 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিশু যে শিখন অভিজ্ঞতাগুলি অর্জন করে তারই সমন্বয় হলো ড্যাশ। তো মনে রাখবেন, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা শিশু যে অভিজ্ঞতাগুলো অর্জন করে তার সম্মিলিত বা অ্যাসেম্বল গত সমন্বয়ই হলো কিন্তু তার একটা বিকাশ। মনে রাখবেন, পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে শিশু যে শিখন অভিজ্ঞতা অর্জন করে তা হলো তার একটা বিকাশ। তারপর 65 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে বাল্যকালের বিভিন্ন আচরণ ও অভিজ্ঞতা ব্যক্তির পরবর্তী জীবনকে প্রভাবিত করে। অর্থাৎ একটা শিশু বাল্যকালে যে আচরণ বা অভিজ্ঞতা লাভ করে সেটা কিন্তু তার পরবর্তী যে সময়কালটা, সেই সময়কালে সে কী করতে পারে, সেগুলিকে প্রয়োগ করতে পারে, বা তার যে পরবর্তী সময়কাল সেগুলিকে ওই বাল্যকালের অর্জিত অভিজ্ঞতা তা তা প্রবাহিত করে। তো এই উক্তিটা যিনি করেছিলেন ওনার নাম কি? তো এরকম আসতে পারে, তো অবশ্যই মনে রাখবেন ওনার নাম হলো হারলক এমন একটা উক্তি করেছিলেন। তারপর 66 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে ব্যক্তির জীবন বিকাশের কয়টি শর্তের উপর নির্ভরশীল? আমরা সবাই জানি ব্যক্তির জীবন বিকাশ সেটা কিন্তু দুটি বিষয়ের উপর নির্ভরশীল, একটা হলো পরিবেশ আর একটা হলো বংশগতি। এই দুটি বিষয়ের উপরই কিন্তু একটা ব্যক্তির বা একটা শিশুর জীবন বিকাশটা নির্ভরশীল। পরিবেশ এবং বংশগতি এই দুটি বিষয়ের উপরই কিন্তু একটা ব্যক্তির জীবন বিকাশটা নির্ভরশীল। তারপর আমরা নজর দেব 67 নম্বর কোয়েশ্চেন্স যেখানে বলা আছে জীবন বিকাশের কোন পদ্ধতিকে অনুভূমিক পদ্ধতি বা মান নির্ণায়ক পদ্ধতি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন। জীবন বিকাশের কোন পদ্ধতিকে অনুভূমিক পদ্ধতি বা মান নির্ণায়ক পদ্ধতি বলা হয়? তো মনে রাখবেন, সেটা সঠিক যে আনসারটা সেটা হবে ব্যবচ্ছেদ পদ্ধতি। ব্যবচ্ছেদ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা একটা শিশুর মান নির্ণয়টা করতে পারি। তারপর 68 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে জীবন বিকাশের কোন পদ্ধতি বিকাশমূলক পদ্ধতি নামে পরিচিত? এটাও অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জীবন বিকাশের কোন পদ্ধতি বিকাশমূলক পদ্ধতি নামে পরিচিত? সেটা হবে আলম্বিক পদ্ধতি। আলম্বিক পদ্ধতি কিন্তু শিশুর জীবন বিকাশমূলক পদ্ধতি নামেও পরিচিত। তারপর 69 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে পরিপক্কতা ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলই হলো। তো এখানে একটু মিস্টেক হয়েছে, আপনারা একটু কারেকশন করে নেবেন, এটা ক্রিয়ার হবে, কেয়ার নয়, ক্রিয়ার ফলই হলো। পরিপক্কতা ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলই হলো কিন্তু বিকাশ। পরিপক্কতা এবং অভিজ্ঞতার সমন্বয়ের ফলেই যা একটা শিশুর মধ্যে লক্ষণীয় তা হলো কিন্তু একটা শিশুর বিকাশ। তারপর 70 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে একটি শিশুর বিকাশ কিসের মাধ্যমে প্রকাশ পায়? তো মনে রাখবেন, একটা শিশুর মধ্যে তার বিকাশ কতটুকু হয়েছে তা কিন্তু তার একটা শিশুর আচরণের মাধ্যমেই কিন্তু তার মধ্যে প্রতিফলিত হতে দেখা যায়। তো সঠিক আনসার এখানে হবে আচরণের মাধ্যমে। তারপর 71 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে বিকাশের মাত্রা কোন বয়সে মন্তর গতি বিশিষ্ট হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা এটাকে নোট ডাউন করে রাখবেন।
বিকাশের মাত্রা কোন বয়সে মন্তর গতি বিশিষ্ট হয়? তো মনে রাখবেন বিকাশের মাত্রা কিন্তু একটা শিশুর মধ্যে মন্তর হতে দেখা যায়, সেটা কিন্তু মধ্য বয়স থেকেই একটা বিকাশের মাত্রাটা একটা শিশুর মধ্যে মন্তর হতে শুরু করে। তারপর 72 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বিকাশের মাত্রা কোন বয়সে নিম্নমুখী হয়? তো আমরা সবাই জানি, এটা আমাকে আর নতুন করে বলে দিতে হবে না। বিকাশের মাত্রা নিম্নমুখী হয় যখনই একটা শিশুর বয়স ধীরে ধীরে সে উপরের দিকে যাবে, অর্থাৎ সে যখন শৈশব, বাল্য, কৈশোর এরকম অতিক্রম করে করে যখন সে উপরের দিকে যাবে, তখন তার বিকাশের মাত্রাটাও তার নিম্নমুখী হবে। অর্থাৎ বৃদ্ধ বয়সে কিন্তু তার বিকাশের যে মাত্রাটা সেটা কিন্তু পুরোপুরি ডাউনের দিকে চলে যাবে বৃদ্ধ বয়সে। তারপর আমরা নজর দেব 73 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বিকাশের ক্ষেত্রে অপরিহার্য দুটি বিষয় হলো। তো মনে রাখবেন বিকাশের ক্ষেত্রে দুইটা অপরিহার্য বিষয় যেটা রয়েছে সেটা হলো পরিপক্কতা ও শিক্ষণ। পরিপক্কতা ও শিক্ষণের মাধ্যম শিক্ষণ হলো কিন্তু বিকাশের ক্ষেত্রে অপরিহার্য দুইটা বিষয়। তারপর আমরা নজর দেব 74 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে একটি নবজাতক শিশুর ওজন জন্মের সময় সাধারণত কত কেজি হয়? একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, অর্থাৎ মাতৃগর্ভ থেকে যখন সে পৃথিবীতে চলে আসে, তখন তার যে সাধারণ যে ওজন থাকে সেটা কতটুক, সেটা জানতে চাইছে। তো মনে রাখবেন সেটা সাধারণত 2.5 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়। 2.5 থেকে 3.5 কেজি। এটা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে বারবার আসে, আপনারা অবশ্যই সেটাকে লিখে রাখবেন। 2.5 থেকে 3.5 কেজি পর্যন্ত একটা নবজাতক শিশুর ওজন হয় যখন সে ভূমিষ্ঠ হয়। তারপর 75 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন বয়সে একটি শিশুর বৃদ্ধি ধীর গতিতে হতে থাকে? অর্থাৎ কোন বয়স থেকে একটা শিশুর বৃদ্ধিটা ধীর গতি হতে থাকে? তো সেটা কিন্তু শুধুমাত্র শৈশবকাল নয়, তো শৈশবকাল এবং তরুণ বয়সে, এই দুটি বয়সেই কিন্তু একটা শিশুর বৃদ্ধি যেটা সেটা কিন্তু ধীর গতিতে হতে দেখা যায়। তারপর আমরা নজর দেব 76 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন সময়কাল একটি শিশুর পরবর্তী জীবনের মূল ভিত্তি? কোন সময়কাল একটা শিশুর পরবর্তী জীবনের মূল ভিত্তি? মনে রাখবেন একটা শিশুর শৈশব কালটাই কিন্তু তার পরবর্তী জীবনকে অনেকটা প্রভাবিত করে। তো মনে রাখবেন এটা সঠিক যে আনসারটা হবে সেটা হবে শৈশবকাল। শৈশবকাল হলো শৈশবকালের অভিজ্ঞতা বা আচরণ, সেটা কিন্তু তার পরবর্তী জীবনকেও কিন্তু প্রভাবিত করে। তাই এটা সঠিক আনসার হবে শৈশবকাল একটা শিশুর পরবর্তী জীবনের মূল ভিত্তি। তারপর 77 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোনো কাজের মাধ্যমে শিশুর চিন্তা ও কল্পনা শক্তির বিকাশ ঘটে? কোন কাজের মাধ্যমে শিশুর চিন্তা ও কল্পনা শক্তির বিকাশ ঘটে? তো সেটা কিন্তু একটা শিশুর কথা বলার মাধ্যমেই তার মধ্যে কতটুকু চিন্তার প্রসার ঘটেছে বা কল্পনা শক্তির বিকাশ ঘটেছে সেটা কিন্তু বোঝা যায় কথা বলার মাধ্যমেই। কথা বলার ধরন থেকেই একটা শিশুর মধ্যে কতটুকু চিন্তা শক্তি রয়েছে বা কল্পনা শক্তি হয়েছে সেটা কিন্তু বুঝতে পারা যায়। তো সেটার সঠিক আনসার হবে কথা বলার মাধ্যমে। তারপর আমরা নজর দেব 78 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বিকাশ প্রক্রিয়া দেশ দিকে অগ্রসর হয়। আমরা সবাই জানি, এটা আমাকে আর নতুন করে বলে দিতে হবে না, সাধারণত কি বিশেষের দিকেই কিন্তু বিকাশের যে প্রক্রিয়াটা প্রসেসটা সেটা কিন্তু অগ্রসর হতে থাকে। তারপর 79 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে একটি নবজাতক শিশু প্রথমে তার পুরো শরীরকে একেবারে নাড়াচাড়া করে তারপর তার একটি নির্দিষ্ট অংশ নাড়াতে শেখে। এটি বিকাশের কোন নীতিকে প্রদর্শিত করে? তো মনে রাখবেন এটা বিকাশের সাধারণ থেকে নির্দিষ্টের দিকে অগ্রসর হয় যে সেই নীতিকে কিন্তু প্রদর্শিত করে। অর্থাৎ একটা শিশু প্রথমে তার শরীরকে নাড়াচাড়া করে, তারপর সে শরীরের একটি নির্দিষ্ট অংশ নাড়াতে শেখে। এটা কিন্তু প্রথমে সে সাধারণ থেকে নির্দিষ্টের দিকে অগ্রসর হয়, বিকাশের এই নীতিকে কিন্তু মেনে চলে। তারপর 80 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বৌদ্ধিক বিকাশের উপাদান হলো। মনে রাখবেন বৌদ্ধিক বিকাশের উপাদানগুলো সেগুলো হলো চিন্তা করা, কল্পনা করা এবং সমস্যা সমাধান করা। এগুলো হলো বিকাশের উপাদান। তারপর 81 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শিশুদের বৃদ্ধিকে প্রভাবিত করে এমন বিকাশের ক্ষেত্র নয়। তো মনে রাখবেন শিশুদের বৃদ্ধিকে প্রভাবিত করে এমন বিকাশের ক্ষেত্র নয়, জৈবিক ক্ষেত্র কিন্তু শিশুদের বৃদ্ধিকে প্রভাবিত করতে সক্ষম নয়। তো জৈবিক ক্ষেত্র হবে এটা সঠিক আনসার। জৈবিক ক্ষেত্র বিকাশের শিশুদের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে না। তারপর 82 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন পদ্ধতি একটি শিশুর মানসিক পূর্ণতা বিকাশে সহায়ক? কোন পদ্ধতি একটি শিশুর মানসিক পূর্ণতা বিকাশে সহায়ক? তো এটা সঠিক যে আনসারটা হবে সেটা হলো আবেগকে সঠিক দিক নির্দেশনা প্রদান করা একটা শিশুর মানসিক পূর্ণতা বিকাশে সহায়তা করে।
তো আবেগকে সঠিক দিকে নির্দেশনা করতে পারলেই কিন্তু তার মধ্যে মানসিক পূর্ণতাও সঠিকভাবে বিকাশ লাভ করতে সক্ষম হয়। এটি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শিশুর আবেগগত বিকাশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থাপনা কোনটি? একটা শিশুর মধ্যে তার আবেগগত ঘৃণা, ভালোবাসা, এগুলো আবেগগত বিকাশ যেগুলো রয়েছে সেগুলো সবচেয়ে ভালো ব্যবস্থাপনা কোনটি? কিসের মাধ্যমে শিশুর মধ্যে এই জিনিসগুলো জাগ্রত করা সক্ষম হবে? তো মনে রাখবেন, শ্রেণীকক্ষের গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমেই কিন্তু একটা শিশুর মধ্যে তার আবেগগত বিকাশের ভালো ব্যবস্থাপনা ঘটানো যেতে পারে। তারপর এটি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কিসের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইকোমোটর দক্ষতার বিকাশ করতে পারা যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিসের মাধ্যমে একটি শিক্ষার্থীদের মধ্যে সাইকোমোটর দক্ষতার বিকাশ করতে পারা যায়? সেটা কিন্তু শিল্প ও কারুশিল্প কার্যক্রমের মাধ্যমেই একটা শিশুর মধ্যে কিন্তু তার সাইকোমোটর দক্ষতার বিকাশ ঘটানো যেতে পারে। তারপর 85 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে দেশ সময়কালে আবেগগত বিকাশ তার শীর্ষবিন্দুতে পৌঁছায়। কখন একটা শিশুর মধ্যে তার আবেগগত বিকাশটা সবচেয়ে উপরে পৌঁছায়? তো সেটা কিন্তু কৈশোরকালে। কৈশোরকালে বাচ্চাদের মধ্যেই কিন্তু তার আবেগগত বিকাশ সেটা কিন্তু শীর্ষ সীমায় পৌঁছতে দেখা যায়। তারপর এটি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য, আবেগজনিত বিপ্লব শব্দটি কোন সময়কালের সঙ্গে জড়িত? তো এটা কিন্তু আবেগজনিত বিপ্লব যে সময়টা সেটা কিন্তু কৈশোরের সঙ্গেই জড়িয়ে রয়েছে। তারপর এটি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে জীবন বিকাশের কোন পর্যায়ে একটি শিশুর কথা বলতে শুরু করে? তো মনে রাখবেন, জীবন বিকাশের কোন পর্যায়ে একটি শিশু কথা বলতে শুরু করে? তো জীবন বিকাশের শৈশবকাল থেকেই কিন্তু একটা শিশু কথা বলতে শুরু করে দেয়। তারপর এটি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে 9 মাস পর যখন শিশু মাতৃগর্ভ থেকে পরিবেশে প্রবেশ করে তখন ওই পর্যায়টিকে কি পর্যায় বলে? তো এটা আমরা সবাই জানি, সেটাকে কিন্তু প্রিনেটাল পর্যায়ে আমরা বলতে পারি না, সেটাকে আমরা বলবো নবজাতক পর্যায়ে। অর্থাৎ মায়ের যখন মাতৃগর্ভে যখন তাকে, সেটাকে বলা হয় প্রিনেটাল স্টেজ। আর পরে যেটা হবে সেটা হলো পোস্টনেটাল আমরা বলতে পারি, বা নিওনেটাল স্টেজ, সেটা হলো নবজাতক পর্যায়ে। অর্থাৎ 9 মাস পর যখন শিশু মাতৃগর্ভ থেকে পরিবেশে প্রবেশ করে বা ভূমিষ্ঠ হয় তখন ওই পর্যায়টিকে আমরা কিন্তু নবজাতক পর্যায় নামে চিনি। এটি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শৈশবকালে একটি শিশুর বিকাশ কেমন হয়? তো মনে রাখবেন, শৈশবকালে একটা শিশুর বিকাশ যেরকম হয় সেটা কিন্তু হয় বহু স্তরযুক্ত এবং অনেক জটিলতা এবং কুটিলতার মধ্যে দিয়ে তার বিকাশটা হতে দেখা যায়। তাই শৈশবকালের বিকাশটা বহু স্তরযুক্ত ও জটিল হতে দেখা যায়। তারপর 90 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন সময়কালকে অনুসন্ধানের বয়স বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন সময়কালকে অনুসন্ধানের বয়স বলা হয়? তো সেটা সঠিক আনসার হবে শৈশবকালকে কিন্তু অনুসন্ধানের বয়স হিসাবে আমরা রেকগনাইজ করে থাকি। তারপর 91 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন সময়কালকে প্রাকগোষ্ঠী বয়স বলা হয়? প্রাকগোষ্ঠী বয়স কোন সময়কালকে বলা হয়? তো সেটার সঠিক আনসার যেটা হবে সেটা হবে শৈশবকালকে। তারপর 92 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বয়সন্ধিকালে বিকশিত হয় না। বয়সন্ধিকালে বিকশিত হয় না কি? বিকশিত হয় না, একটা শিশুর মধ্যে বয়সন্ধিকালে অহংকেন্দ্রিকতা কিন্তু তার মধ্যে বিকশিত হতে দেখা যায় না। তারপর 93 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে একটি শিশুর বুদ্ধিবৃত্তিক পরিবেশকে প্রভাবিত করার জন্য কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো একটা শিশুর মধ্যে বুদ্ধিবৃত্তিক পরিবেশকে প্রভাবিত করার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পরিবারের পরিবেশ, এবং পরিবারের পরিবেশের মাধ্যমেই কিন্তু একটা শিশু তার মধ্যে বুদ্ধিবৃত্তিক পরিবেশকে যথেচ্ছভাবে প্রভাবিত করতে সক্ষম হয়। তারপর 94 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে 16 বছর বয়সী সুরজ নিজেকে আলাদা সুশাসিত ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। তিনি নিজের মধ্যে কি তৈরি করেছেন? তো এটা সঠিক যে আনসারটা সেটা হবে স্বায়ত্তশাসন হবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 95 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে ব্যক্তি জীবন ও সমাজ জীবনের কল্যাণ সাধিত হয় কিসের মাধ্যমে? তো ব্যক্তি জীবন ও সমাজ জীবনের কল্যাণ কিন্তু সাধিত হয় একটা শিশুর মধ্যে বিকাশ যত উন্নতি হবে, বিকাশের যত উন্নতি হবে তার মাধ্যমেই কিন্তু একটা শিশুর মধ্যে তার ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ জীবনেরও কল্যাণ সাধিত হবে। তারপর 96 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বিকাশ হলো সারা জীবন ব্যাপী, এখানে একটু কারেকশন করে নিতে হবে, বিবি নয়, এটা ব্যাপী হবে, ব্যাপী প্রক্রিয়া যার সঙ্গে পরিণমন ও অভিজ্ঞতা যুক্ত থাকে। তো এই উক্তিটি কে করেছেন? তো
তো মনে রাখবেন বিকাশ হলো সারা জীবনব্যাপী যে প্রক্রিয়া যার সঙ্গে পরিণমন ও অভিজ্ঞতা যুক্ত থাকে। তো এই উক্তিটি বা এই কথাটা যিনি বলেছিলেন তিনি হলেন কিন্তু হারলক। হারলক হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা নজর দেব 97 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে রুশো জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছিলেন। তো মনে রাখবেন রুশো জীবন বিকাশের স্তরকে কিন্তু একটা শিশুর জীবন বিকাশের স্তরকে 4 ভাগেই ভাগ করেছিলেন। তারপর 98 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে দ্য এইম অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট, দ্য প্রসেস অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট। এই উক্তিটি কে করেছেন? তো এইম অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট, দ্য প্রসেস অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট, এই উক্তিটি যিনি করেছিলেন ওনার নাম হলো ফ্রয়েবল। ফ্রয়েবল কিন্তু এই উক্তিটা করেছিলেন। তারপর আমরা নজর দেব 99 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বৃদ্ধির হারের উপর কে সর্বপ্রথম লম্ব অধ্যয়ন পদ্ধতি আবিষ্কার করেন। তো মনে রাখবেন বৃদ্ধির হারের উপর লম্ব অধ্যয়ন পদ্ধতি যিনি করেছিলেন এইচ.বি. মেরিডিথ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা সেটাকেও নোট করে রেখে দিতে পারেন। তারপর আজকের ভিডিও শেষ প্রশ্ন, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ টপিক থেকে শেষ প্রশ্ন, গুণগত বিকাশ নামেও ডাকা হয় কাকে? তো গুণগত বিকাশ নামে পরিচিত বা গুণগত বিকাশ নামেও ডাকা হয় যাকে, তার নাম হলো বিকাশ। তো এই ছিল বৃদ্ধি ও বিকাশ টপিক থেকে 100 কোয়েশ্চেন্স। আশা করি এই 100 কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা হেল্পফুল করবে এবং এই ধরনের